ভারতের একজন সাধারণ সিভিলিয়ান নিজের দেশ ছেড়ে শত্রু দেশ পাকিস্তানে গিয়ে বছরের পর বছর থাকতে শুরু করে। সেই দেশের বড় বড় ডন পলিটিশিয়ানদের সাথে সে কাজ করতে থাকে। কিন্তু এর পেছনের রহস্য আসলে কি কারণে সে নিজের দেশ ছেড়েছিল, আর কেনই বা নিজের পরিচয় গোপন করে পাকিস্তানে থাকতে হচ্ছে তাকে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক বলিউডের লেটেস্ট ট্রেন্ডিং মুভি ধুরন্ধরের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় 30শে ডিসেম্বর 1999-এর একটি সিন দিয়ে। মুভির শুরুতে দেখানো হয় ইন্ডিয়া থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ফ্লাই করা একটি প্লেনকে পাকিস্তানের কিছু টেররিস্ট অ্যাটাক করে। তারা ইন্ডিয়ান সিভিলিয়ানদের বন্দি করে। তারা দাবি করে ইন্ডিয়া এর আগে যেসব পাকিস্তানি টেররিস্টদের অ্যারেস্ট করেছে তাদের মুক্তি দিতে হবে। এখানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ডিরেক্টর অজয় সান্যাল জানায় তিনি তাদের দাবি কোনোভাবেই মেনে নেবেন না, কিন্তু টেররিস্টরা সিভিলিয়ানদের ওপর টর্চার শুরু করলে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং টেররিস্টদের মুক্তি দেওয়া হয়। এই ঘটনার ঠিক 2 বছর পরে 13ই ডিসেম্বর 2001 সালে আবারও একটি বড় হামলা হয়। এবারের হামলাটি হয় ইন্ডিয়ান পার্লামেন্ট হাউসে। পাকিস্তানি টেররিস্টরা পার্লামেন্টের মধ্যে ঢুকে অনেক গুলি ছুড়তে শুরু করে। খবর পাওয়ার সাথে সাথে অজয় তার টিম নিয়ে সেখানে যায়, কিন্তু ততক্ষণে অনেক নিরীহ পুলিশ অফিসার তাদের প্রাণ হারায়। এরপর অজয়, রসিফ, পররাষ্ট্রমন্ত্রী এবং আরও অনেক সিনিয়র অফিসাররা মিলে একটি মিটিং অ্যারেঞ্জ করে। অজয় বলে ইন্ডিয়াকে বাঁচানো এবং পাকিস্তানকে ইন্টারনালভাবে দুর্বল করার এখন একটাই অপশন আছে, আর সেটা হলো অপারেশন ধুরন্ধর। দেশের পরিস্থিতি খারাপ দেখে পররাষ্ট্রমন্ত্রী অজয়কে অপারেশন ধুরন্ধর শুরু করার পারমিশন দিয়ে দেয়। এরপর সিন চলে যায় 3 বছর পরে 2004 সালে। সেখানে দেখানো হয় মুভির লিড ক্যারেক্টার হামজা আলী মাজরারিকে। হামজা আফগানিস্তান থেকে পাকিস্তানের বালুচিস্তানে যায়। এরপর সেখান থেকে লিয়ারি শহরে যায়। লিয়ারি পাকিস্তানের একটি পপুলার টাউন। এই শহরে আসার পরে হামজা একটা জুসের দোকানে কাজ করতে শুরু করে। এখানে সে প্রায় 1 বছর কাটায়, কিন্তু একদিন তার মনে হয় যে এই শহরে আসার পেছনে তার একটা উদ্দেশ্য ছিল। হামজা লিয়ারি শহরে রাজত্ব করতে চায়, কিন্তু এই শহরে আগে থেকেই কিছু তাবড় তাবড় মানুষ রাজত্ব করছে। তাদের মধ্যে 3 জন হলো আরশাদ বাপ্পু, বাবু ডাকাত এবং রহমান ডাকাত। এদের মধ্যে আরশাদ বাপ্পু এবং বাবু ডাকাত একসাথে কাজ করে, আর রহমান ডাকাত একাই নিজের কাজ করে। রহমান ডাকাতকে অনেকে বালুচ নামেও চিনে থাকে, কারণ রহমান বালুচিস্তানের একটি পরিবার থেকে এসেছে। হামজাও যেহেতু বালুচিস্তান থেকে এসেছে এবং রহমানের দাপট এই অঞ্চলে সবচেয়ে বেশি, তাই সে রহমানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছুদিন পর হামজাদের দোকান একটি বিয়ের ক্যাটারিংয়ের কাজ পায়। হামজা সেখানে ওয়েটারের কাজ করছিল। বিয়ের অনুষ্ঠানে রহমান ডাকাতের 2 ছেলেও গিয়েছিল। এটা ছিল রহমান ডাকাতের বড় ছেলের বন্ধুর বিয়ের অনুষ্ঠান। আর এখানে আরশাদ বাপ্পু এবং বাবু ডাকাতের লোকেরা রহমান ডাকাতের ছেলেদের ওপর অ্যাটাক করে। হামজা এখানে রহমানের ছেলেদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গান ফায়ারিংয়ে রহমানের বড় ছেলে মারা যায়। হামজা তার ছোট ছেলেকে বাঁচায় আর বড় ছেলেকেও হসপিটালে নিয়ে আসে। হামজা এমন অ্যাক্টিং করে যেন সে রহমানের ছেলেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিছুক্ষণ পরে রহমান তার দলবল নিয়ে হসপিটালে আসে। এখানে রহমানের ছোট ছেলে তাকে পুরো ঘটনা খুলে বলে। হামজা তাদেরকে বাঁচানোর জন্য কতটা কষ্ট করেছে সে সব কিছুই বলে। রহমান এসব শুনে হামজাকে ধন্যবাদ জানায় আর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিতে চায়, কিন্তু হামজা টাকাটা নিতে চায় না। হামজা বলে, আপনি পাকিস্তানের বালুচদের জন্য অনেক কিছু করেছেন, আমিও একজন বালুচ, তাই আমি যা করেছি নিজের দায়িত্ববোধ থেকেই করেছি, এর জন্য পুরস্কারের কোনো দরকার নেই। হামজার কথাই রহমানের দলের সবাই খুশি হয়। হামজা যেহেতু রহমানের ছেলেকে বাঁচিয়েছে, তাই বাবু ডাকাতের লোকেরা হামজার উপর আক্রমণ করতে পারে। এজন্য রহমানের ভাই উজায়ের হামজাকে একটা গান দেয় এবং তাকে নিজেদের দলে নিয়ে নেয়। রহমান তার ছেলের মৃত্যুর দুঃখ কিছুতেই মানতে পারছিল না। রহমান বাবু ডাকাত এবং আরশাদ বাপ্পুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তখনই হসপিটালে রহমানের সাথে দেখা করতে এমএলএ জামিল সেখানে আসে। এই জামিল লিয়ারি শহরের একজন দাপুটে পলিটিশিয়ান। জামিল রহমানকে তার সব বিজনেস পলিটিক্যাল সাপোর্ট দেয়, আর এর বিনিময়ে রহমান জামিলকে ইলেকশনে জিতিয়ে দেয়। রহমান জামিলকে জানায় সে বাবু ডাকাতের উপর প্রতিশোধ নেবে, কিন্তু জামিল তাকে নিষেধ করে। জামিল বলে, সামনেই ইলেকশন, এখন যদি তুমি বাবু ডাকাতের উপর হামলা করো তাহলে পুরো শহরে অস্থিরতা তৈরি হবে, আর এর ফলস্বরূপ আমরা ইলেকশনে হেরে যাব। আমি যদি ইলেকশনে হেরে যাই তাহলে এরপরে কত বড় ক্ষতি হবে ভাবতে পারছো? এর চেয়ে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এরপর আমাদের হাতে ক্ষমতা থাকলে তখন তুমি যা খুশি তাই করতে পারবে। রহমান জামিলের কথা ঠিকভাবে মেনে নেয়। পরের দিন সে তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে। এরপর আবারও নিজের কাজে সে মনোযোগ দেয়।
হামজাও তাদের দলের সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে নেয়। হামজা বলে, আপনার এখনই ওদের উপর হামলা চালানো উচিত। বাবু ডাকাতের লোক জেনে বুঝেই ইলেকশনের আগের সময়ে আপনার ছেলেকে মেরেছে, যাতে আপনি ওকে কিছু না বলেন। কিন্তু এখন যদি আপনি ইলেকশনের চিন্তায় চুপ করে বসে থাকেন, তাহলে এটাই আপনার সবচেয়ে বড় ভুল হবে। কারণ আপনি যদি এখন চুপচাপ করে বসে থাকেন, তাহলে আপনিও এমনিতেই ইলেকশনে হেরে যাবেন। কারণ বাবু ডাকাত আপনার ছেলেকে মেরে আপনাকে চুপ করে বসিয়ে রেখে এটা প্রমাণ করে দিয়েছে যে ও আপনার চেয়ে বেশি পাওয়ারফুল। এখন সবাই ওর দলের লোককেই ভোট দেবে। রহমান হামজার কথাই রাজি হয়ে যায়, আর এরপর একে একে বাবু ডাকাতের দলের লোকদের ধরে ধরে সে মারতে থাকে, আর সবশেষে বাবু ডাকাতের ওপর অ্যাটাক করে। রহমান মাঝ রাস্তায় বাবু ডাকাতের গাড়ির অ্যাক্সিডেন্ট করায়, আর তারপর তাকে বের করে লোহা দিয়ে তার মুখ থেতলে দিয়ে মেরে ফেলে। এমন নির্মম মৃত্যু লিয়ারি শহরের মানুষ এর আগে কখনো দেখেনি। পুরো শহর রহমানকে আরও ভয় পেতে শুরু করে। এরপর রহমান আরশাদ বাপ্পু এবং বাবু ডাকাতের এলাকাও দখল করতে শুরু করে, আর রহমানের পাওয়ারের কারণেই ইলেকশনের সময় জামিল বিপুল ভোটে জিতে যায়। জামিলের ইলেকশন জেতার পরে সে একটি জনসমাবেশ করছিল। জামিল বক্তৃতা দেওয়ার সময় রহমান, উজির এবং হামজা সেখানে যায়। রহমানকে স্টেজে উঠতে দেখে জামিল থেমে যায়। রহমানকে দেখে সে খুব একটা খুশি না হলে জামিল রহমানকে ওয়েলকাম করে। এই সমাবেশে জামিলের চেয়ে রহমানকে দেখে মানুষ বেশি জয় জয়কার করছিল। এই অনুষ্ঠানে জামিলের মেয়ে ইয়ালিনাও এসেছিল। ইয়ালিনাকে তার মা স্টেজে যেতে বলে, কিন্তু ইয়ালিনা যেতে চায় না, কারণ সে এসব পলিটিক্স পছন্দ করে না। ইয়ালিনার মা তাকে অনেক কথা বলছিল। হামজা দূর থেকে দাঁড়িয়ে মা এবং মেয়ের কথা শুনছিল। হামজা তখন ইয়ালিনার মাকে বলে, আপনাকে জামিল সাহেব ডাকছে। ইয়ালিনার মা সেখানে চলে যায়। এতে ইয়ালিনাও অনেক খুশি হয়ে যায়। সে হামজার দিকে তাকিয়ে হেসে গাড়িতে উঠে বসে। এই অনুষ্ঠানে জাভেদ নামের একজন বিজনেসম্যান আসে। সে রহমানকে বলে, কখনো পলিটিক্সে আসার কথা চিন্তা করনি? দেখেছো কত মানুষ তোমাকে পছন্দ করে? এটা শুনে রহমান একটু ভাবে। রহমান জামিলকে বলে, ভাবছি এসব কাজ ছেড়ে পলিটিক্সে আসবো। রহমানের কথা শুনে জামিল চিন্তিত হয়ে যায়, কারণ রহমান পলিটিক্সে এলে সে কিছুতেই টিকে থাকতে পারবে না। এরপর থেকে জামিলের চিন্তাটাই বাস্তবে রূপ নিতে শুরু করে। আগে যেসব বড় বড় বিজনেসম্যান, পলিটিশিয়ানরা জামিলের কাছে যেত, এখন তারা রহমানের কাছে যাওয়া শুরু করে। এদের দুইজন বিজনেসম্যান ছিল খান্না গ্রুপের। তারা ব্ল্যাক মানি হোয়াইট করা এবং ইন্ডিয়াতে নকল নোট সাপ্লাই দেওয়ার কাজ করত। রহমান, উজির এবং হামজাদের সাথে খান্না গ্রুপ নিয়ে মিটিং করে। খান্না গ্রুপ ইন্ডিয়ার 500 এবং 1000 টাকার নকল নোট তৈরি করে। সেগুলো ইন্ডিয়ায় সাপ্লাই করে তাদের কারেন্সির ভ্যালু কমানো হয়। হামজা জানতে চায় এসব নকল নোট ইন্ডিয়া পাঠানো হয় কিভাবে। উজির বলে, এগুলো পাকিস্তান থেকে কাতারে পাঠানো হয়, এরপর সেখান থেকে নেপালে সাপ্লাই দেওয়া হয়, আর নেপাল থেকে মিনিস্টারের ছেলে সেগুলোকে রিসিভ করে। হামজা বলে, পলিটিক্সে যেতে চাইলে আমাদের এসব বিজনেসম্যানদের সাথে হাত থাকা খুবই জরুরি। হামজার সব প্ল্যান শুনে রহমান খুশি হয়ে তাকে একটা বাইক গিফট করে। এরপর হামজা বাইক নিয়ে একটা বারের সামনে যায়। এই বারে ইয়ালিনা তার ফ্রেন্ডসদের সাথে এনজয় করছিল। হামজা বারের ভেতরে ঢুকতে চায়, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না। হামজা বের হয়ে প্রথমে ইয়ালিনার গাড়ির টায়ার পাংচার করে দেয়। এরপর পুলিশকে কল দেয়। পুলিশ বারে রেড করতে এলে ইয়ালিনা পালানোর জন্য গাড়িতে আসে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তখন হামজা ইয়ালিনাকে সাহায্য করে। এরপর হামজা ইয়ালিনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। অন্যদিকে অজয় সান্যালের কাছে নকল নোট সাপ্লাইয়ের খবর পৌঁছে যায়। অজয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এই নকল নোট ডিলিং এর বিষয়টি আটকানোর চেষ্টা করে। পরের দিন রহমান খান্না গ্রুপের সাথে মিটিং করতে যায়। সেখানে আসে মেজর ইকবাল। মেজর ইকবাল AESI এর হেড। ইন্ডিয়ায় যতগুলো টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সেগুলো মেজর ইকবাল পরিচালনা করেছে। ইকবাল রহমানের সাথে অস্ত্র নিয়ে ডিল করতে চায়। ইকবাল চায় রাশিয়া এবং আমেরিকা থেকে আনা গান কিনতে, যাতে সেগুলো দেখে কোনোভাবেই বোঝা না যায় যে এগুলো ASI এর। বালুচের লিডাররা এগুলো ডিলিং করে। রহমান যেহেতু বালুচ থেকে এসেছে, তাই সে খুব সহজেই এসব অস্ত্র আনতে পারবে, আর এর বদলে তাকে অনেক টাকা এবং ইলেকশনে জিতিয়ে দেওয়া হবে। রহমান প্রথমে না মানলেও পরে রাজি হয়ে যায়। সে 3 অক্টোবরে ডেট ফিক্সড করে, আর যাওয়ার আগে থ্রেট দিয়ে যায়, যদি কেউ বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাহলে তার জন্য ভয়ানক শাস্তি আছে। রহমান চলে যাওয়ার পরে জাভেদ জামিলকে ফোন করে বলে, রহমান তার গদি কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জামিল সব শুনে রহমানকে আটকানোর জন্য দ্য জিন নামে পরিচিত SP চৌধুরী আসলামকে ফোন দেয়। আসলাম আগে SP ছিল, কিন্তু 7 বছর আগে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কারণ আসলাম একজন সৎ পুলিশ অফিসার ছিল। আসলাম বালুচদের ওপর খুবই ক্ষিপ্ত। রহমানের সাথেও তার কয়েকবার ঝামেলা হয়েছে। জামিল আসলামকে কল করে তার বাড়িতে ইনভাইট করে। অন্যদিকে রহমান বালুচের লিডার
সিরানির সাথে দেখা করতে যায়। সেখানে রহমানকে গ্র্যান্ড ওয়েলকাম করা হয়। রহমান সিরানিকে কিছু টাকা দেয় আর ইকবালের দেওয়া অস্ত্রের লিস্ট দেয়। রহমান অনেক দিন ধরেই সিরানির সাথে কাজ করে আর সে বালুচের মানুষের জন্য অনেক কিছু করেছে, তাই সিরানি তাকে অস্ত্র ডেলিভারি দিতে রাজি হয়ে যায়। এদিকে আসলাম জামিলের বাড়িতে আসে। জামিল আসলামকে আবারও এসপি হিসেবে অ্যাপয়েন্ট করার প্রস্তাব দেয় আর সেই সাথে রহমানকে শেষ করে দিতে বলে। আসলাম বলে লিয়ারির সব পুলিশ এখন রহমানের কথাই ওঠবস করে, তাই এদের নিয়ে কাজ করে আমি রহমানকে ধরতে পারবো না। আমার একটা স্পেশাল টাস্ক ফোর্স লাগবে যাদের কাজের ব্যাপারে কেউ নাক গলাতে পারবে না, আর সেই সাথে তাদের বেতন বাড়িয়ে দিতে হবে যাতে তারা টাকার লোভে পড়ে কোনো রকম বিশ্বাসঘাতকতা না করে। জামিল তার কথায় রাজি হয়। এরপর আসলাম তার টাস্ক ফোর্স তৈরি করে কাজ শুরু করে দেয়। এর কিছুদিন পরে ঈদের দিনে জামিলের ফ্যামিলি রহমানের বাড়িতে ডিনার করতে আসে। রহমান জামিলকে বলে আসলামকে আবারও অ্যাপয়েন্ট করা হয়েছে কেন? জামিল বলে উপরমহল থেকে চাপ আসছিল আর আমি কতদিন আসলামকে এভাবে সাসপেন্ড করে রাখতে পারতাম। এরপর তারা পার্টি এনজয় করছিল। তখন হামজা ইয়ালিনাকে নিয়ে অন্য পাশে চলে যায়। হামজা ইয়ালিনাকে একটা গিফট দেয়। তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। পরের দিন হামজা ইয়ালিনাকে নিয়ে তার সেই দোকানে আসে। সেখানে দোকানের মালিক আলমের সাথে ইয়ালিনার পরিচয় করায়। ইয়ালিনা একটা খবরের কাগজে আসলামের ছবি দেখে বলে এই লোক প্রায়ই আমাদের বাড়িতে আসে। এটা শুনে হামজা বলে এরপর থেকে উনি তোমাদের বাড়িতে এলে তুমি ওর উপর নজর রাখবে আর আমাকে সবকিছু জানাবে। ইয়ালিনার কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু সে হামজার কথায় রাজি হয়ে যায়। পরের দিন হামজা এবং উজির মিলে মেজর ইকবালের অস্ত্র ডেলিভারি দিতে যায়। তাদের সাথে রহমানের যাওয়ার কথা ছিল, কিন্তু রহমানের ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই রহমান বলে আমি আমার ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোমরা দুজন গিয়ে মাল ডেলিভারি দিয়ে আসো। এরপর হামজা এবং উজির মেজর ইকবালের কাছে অস্ত্র ডেলিভারি দেয়। সেখানে ইকবাল কয়েকজন যুবক ছেলেদের হাতে ওই অস্ত্র তুলে দেয়। তারা পরবর্তী অ্যাটাকের জন্য ইন্ডিয়া যাবে। তখন হামজা ইকবালকে জিজ্ঞেস করে কালকে কি অ্যাটাক করা হবে? ইকবাল বলে না, কালকে অ্যাটাকের খবর লিক হয়ে গিয়েছে, তাই বড় সাহেব তারিখ বদলে দিয়েছে। এই খবর ইন্ডিয়ার যে স্পাই লিক করেছে আমরা তাকে ধরে ফেলেছি। হামজা দেখে সেই স্পাইকে কিভাবে টর্চার করা হচ্ছে। এসব দেখে হামজা ভয় পেয়ে যায়, কারণ হামজা নিজেও একজন ইন্ডিয়ান স্পাই হিসেবে পাকিস্তানে এসেছিল। সে যেই দোকানে কাজ করত সেই দোকান মালিকও তার সাথে এই কাজের সাথে যুক্ত। আর এখন পর্যন্ত ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাছে যত ইনফরমেশন লিক হয়েছে সেগুলো সব হামজাই তাদের কাছে পাঠিয়েছে। ইন্ডিয়ার নকল নোট থেকে শুরু করে 3 অক্টোবরের অ্যাটাকের ইনফরমেশনও হামজাই তাদেরকে দিয়েছিল। অন্যদিকে রহমান তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় আসলাম তার টাস্ক ফোর্স নিয়ে হাজির হয়ে যায়। রহমানের উপর অ্যাটাক করে। রহমান তার ওয়াইফকে বলে সে যেন তার ছেলেকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর রহমান গাড়ি থেকে বের হয়ে সারেন্ডার করে। অন্যদিকে হামজা এবং উজির মাল ডেলিভারি দিয়ে ফিরছিল, তখন তাদের কাছে রহমানের অ্যারেস্ট হওয়ার খবর আসে। উজির জামিলকে কল করে সবকিছু জানায়। জামিল বলে সে খুব তাড়াতাড়ি রহমানকে সারানোর ব্যবস্থা করছে। এটা শুনে জামিল ফোন কেটে নিশ্চিন্তে বসে থাকে, কারণ এসব কিছুর মাস্টার মাইন্ড তো জামিল নিজেই। হামজা উজিরকে বলে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যেতে। হামজা রহমানের বাড়িতে গিয়ে তাদের বাবুর্চিকে মারতে শুরু করে। হামজার আগে থেকেই তার উপর সন্দেহ ছিল। হামজা জিজ্ঞেস করে রহমানের ছেলের খাবারে কি মিশিয়েছো? বাবুর্চি তখন সবকিছু স্বীকার করে। এটা শুনে উজির রেগে গিয়ে বাবুর্চিকে মারতে শুরু করে। তখন হামজার কাছে ইয়ালিনার কল আসে। ইয়ালিনা বলে এসপি আসলাম আবারও আমাদের বাড়িতে এসেছিল, আমি তোমার কথা মতো তাদের সব কথা শুনেছি, তোমাকে একটা ভিডিও রেকর্ড পাঠাচ্ছি। হামজা ভিডিওতে দেখে জামিল, এসপি আসলাম এবং আরশাদ বাপ্পু মিলে রহমানকে মারার প্ল্যান করছিল। তাই আরশাদ বাপ্পু প্রথমে বাবুর্চিকে হায়ার করে যাতে রহমানের ছেলে অসুস্থ হয়ে যায়, আর পরবর্তীতে আসলাম রহমানকে অ্যারেস্ট করে নেবে। এরপর তারা রহমানকে মেরে ফেলবে। হামজা ভিডিওটা দেখে ইয়ালিনাকে বলে সে যেন তাড়াতাড়ি হামজার বাড়িতে চলে যায়, আর সে না বলা পর্যন্ত সে যেন সেখান থেকে বের হয় না। এরপর হামজা ওই ভিডিওটা জামিলকে পাঠিয়ে দেয়। এই ভিডিও দেখে তো জামিলের চক্ষু চড়ক গাছ। হামজা বলে 1 ঘন্টার মধ্যে যদি রহমানকে না ছাড়া হয় তাহলে এই ভিডিও পাকিস্তানের সব টিভি চ্যানেলে প্রচার করা হবে, আর এখন তো তোমার মেয়েকেও আমি কিডন্যাপ করে নিয়েছি। জামিলে সব শুনে তাড়াতাড়ি আসলামকে ফোন করে রহমানকে ছেড়ে দিতে বলে, কিন্তু আসলাম হ্যালো হ্যালো বলে লাইনটা কেটে দেয়। জামিল হামজাকে কল দিয়ে বলে আসলাম তার কথা শুনছে না।
তখন হামজা বলে আসলামের টাস্ক ফোর্সের অ্যাড্রেস দাও। হামজা জামিলের থেকে অ্যাড্রেস নিয়ে সেখানে যায়। আসলাম রহমানকে এনকাউন্টার করতেই যাবে, ঠিক তখন তার কাছে ভিডিও কল আসে। সেখানে হামজা তার টাস্ক ফোর্সের সব মেম্বারদের উল্টো ঝুলিয়ে মারছে। হামজা বলে, যদি আধা ঘন্টার মধ্যে রহমান ভাইকে না ছাড়ো তাহলে তোমার পুরো টাস্ক ফোর্স উড়িয়ে দেব। এসব শুনে বাধ্য হয়ে আসলাম রহমানকে ছেড়ে দেয়, কিন্তু তখন সে হামজাকেও থ্রেট দেয় যে সে হামজাকে দেখে নেবে। রহমানকে ছাড়িয়ে আনার জন্য সবাই হামজার জয় জয়কার করতে থাকে। হামজাও রহমানের কাছে খুবই বিশ্বস্ত একজন লোক হয়ে যায়। এরপর তারা সবাই ইকবালের সাথে দেখা করতে যায়। সেখানে ইকবাল যেসব অস্ত্র কিনেছিল সেগুলো নিয়েই ইন্ডিয়ায় বড়সড় টেরোরিস্ট অ্যাটাক করা হয়। এসব দেখে তো হামজার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। হামজা যেই ছেলেটার হাতে গান তুলে দিয়েছিল সেই ছেলেটাই তার দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করছিল। তারা সবাই ওখানে উল্লাসে মেতে উঠেছে, কিন্তু এসব দেখে হামজা রেগে ফেটে যাচ্ছিল। হামজা বাইক নিয়ে সেই দোকানের মালিকের কাছে আসে। হামজা বলে, আমি তো টাইমের আগেই সব ইনফরমেশন দিচ্ছিলাম, তারপরেও এই অ্যাটাক আটকানো গেল না কেন? দোকানদার বলে, এই অ্যাটাক 3 ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু তারা ডেট পরিবর্তন করে 26শে নভেম্বর অ্যাটাক করেছে, আর এজন্যই আটকানো যায়নি। হামজা অনেক রেগে যায়। হামজা বলে, আমি এই রহমান ইকবাল কাউকে ছাড়বো না। দোকানদার হামজাকে বুঝিয়ে বলে, তুমি যদি রাগের মাথায় এখন কোনো ভুল পদক্ষেপ নাও তাহলে আমরা সবাই বিপদে পড়ব, আর ওরা তোমাকে মেরে ফেলবে। তখন ইন্ডিয়ার সম্মান নষ্ট হবে, তাই মাথা ঠান্ডা রাখো। এর পরের সিন চলে যায় 2009 সালে। সেখানে ইলেকশনের জন্য এবার পার্টি থেকে রহমানকে সিলেক্ট করা হয়। এটা দেখে জামিল অনেক রেগে যায়। সে ভেবেছিল এবারও ইলেকশনে সেই জিতবে, কিন্তু রহমান ইলেকশনে দাঁড়ালে সে কোনোভাবেই পেরে উঠবে না। রাতে হামজা বাড়ি ফিরে এই নিউজ দেখছিল। তখন ইয়ালিনা বলে, আজ তো আমার বাবা সবকিছু হারালো। হামজা ইয়ালিনাকে বলে, কাল তোমার বাবাকে আমাদের বাড়িতে ইনভাইট করো। ইয়ালিনা তার বাবাকে ইনভাইট করে। পরের দিন ইয়ালিনার বাবা হামজার বাড়িতে আসে। হামজার উপর তো জামিলের আগে থেকে রাগ ছিল, এবার ইয়ালিনাকে তার বাড়িতে দেখে সেই রাগ আরও বেড়ে গিয়েছে। হামজা জামিলকে বলে, আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি সবসময় পাওয়ারফুল মানুষদের দিয়ে নিজের কাজ করিয়েছেন, কিন্তু তারা যখন নিজেদের ব্যাপারে ভেবেছে তখন আপনি একা হয়ে গিয়েছেন। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, এবার এমন কাউকে নিজের ঢাল হিসেবে দাঁড় করান যে আপনার আপনজন, যাতে সে আপনাকে ছেড়ে না যেতে পারে। হামজা ইশারা ইঙ্গিতে নিজের কথাই বোঝাচ্ছিল। জামিল বুঝে যায় হামজা ছাড়া তার আর কোনো উপায় নেই, তাই সে এবার হামজার সাথে হাত মেলায় আর নিজের মেয়েকে খুশি মনে হামজার সাথে বিয়ে দেয়। তাদের বিয়ের অনুষ্ঠানে রহমান, ইকবাল সহ বাকি সবাই এসেছিল। ইকবাল এবার পরবর্তী অ্যাটাকের প্ল্যান করছিল, তাই হামজাও সেখানে যোগ দেয়। পার্টিতে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলায় উজিরের টালমাটাল অবস্থা। তখন হামজা উজিরের ডায়েরি নিয়ে দেখে সেখানে 11ই আগস্ট মাল ডেলিভারি দেওয়ার ডেট ফিক্সড করা হয়েছে, কিন্তু হামজা তাদেরকে 9 তারিখের কথা বলে, কারণ ওই দিন মন্ত্রী ওয়াটার পাইপলাইনের ইনোভেশনের জন্য যাবে আর পুলিশরা সবাই ওই কাজে ব্যস্ত থাকবে। সবাই ওই তারিখেই রাজি হয়। রাতে ইয়ালিনা ঘুমিয়ে যাওয়ার পর হামজা তার একটা ডায়েরি বের করে। ডায়েরির পৃষ্ঠাগুলো সব সাদা ছিল। হামজা সেখানে একটা কেমিক্যাল ইউজ করায় সব লেখা ভিজিবল হয়। হামজা এই ডায়েরির মাধ্যমেই ইনফরমেশন ডেলিভারি করত। এবার হামজা সেখানে রহমানের নাম লিখে রাখে। পরের দিন হামজা সিরানির কাছে গিয়ে মালের অর্ডার দিয়ে আসে। হামজা বলে, রহমান একটু ব্যস্ত আছে তাই সে আসতে পারছে না, ডেলিভারির দিনই যেন তাকে কল করা হয়। এরপর 9 আগস্টের দিন তারা সবাই ইনোভেশনের জন্য যায়। তখন উজিরের কাছে মাল ডেলিভারির জন্য কল আসে। উজির বলে, আজকে তো ডেলিভারির ডেট ছিল না। হামজা তখন বলে, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার বিয়ের দিনই তো সবাই মিলে ডেট ফিক্সড করেছিল, তুমি নেশার ঘরে ছিলে তাই হয়তো তোমার মনে নেই। হামজার কথা শুনে উজির মাল রিসিভ করতে যায়। এরপর অনুষ্ঠান শেষ হলে হামজা রহমানকে নিয়ে ফিরছিল। তখন হামজা বাকি গাড়িগুলো সাইড করে অন্য রাস্তা দিয়ে যায়। রহমান জিজ্ঞেস করে, আমরা এই রাস্তায় কেন নিয়েছি? হামজা বলে, সামনের রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এটা দিয়ে শর্টকাটে যাচ্ছি। কিছুক্ষণ পরে রহমান খেয়াল করে তাদের আগে পিছে কোনো গাড়ি নেই। রহমান জিজ্ঞেস করে, বাকি গাড়ি কোথায়? হামজা বলে, ওরা আগে চলে গিয়েছে, আমরা সামনে চেকপোস্টে গিয়ে এক হব। এরপর রহমান আবারও জিজ্ঞেস করে, উজির কোথায়? উজির মাল রিসিভ করতে গেছে। রহমান বলে, আজ তো মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল না। তখন হামজা উজিরের মতো রহমানকেও বোঝায় সে নেশার ঘরে ছিল, কিন্তু রহমানের স্পষ্ট মনে আছে যে হামজাই ডেট ফিক্সড করেছিল। হামজার কথা এবং কাজ দেখে রহমানের সন্দেহ হয়। রহমান তাকে গাড়ি থামাতে বলে, কিন্তু হামজা বলে মাঝ রাস্তায় গাড়ি থামানো রিস্কি হয়ে যাবে। রহমান স্টিয়ারিং ধরে গাড়ি থামাতে যায়। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হামজা আগে থেকেই আসলামকে তার প্ল্যানের ব্যাপারে বলে রেখেছিল, কিন্তু আসলামের তো জামিল এবং হামজার উপর একদমই ভরসা ছিল না, তাই সে আগেই তাদের ওয়ার্ন করে রাখে। আসলাম তার টাস্ক ফোর্স নিয়ে
নিয়ে হামজার সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে রহমান গাড়ি থামানোর জন্য হামজাকে মারতে শুরু করে, কিন্তু হামজা কোনোভাবেই গাড়ি থামায় না। পরে একটি ওয়াটার পাইপ স্ট্যান্ডের সাথে গাড়ি ধাক্কা খায়। এতে ওয়াটার পাইপ ব্লাস্ট হয়ে পানি ওপরে উঠে যায়। গাড়িতে থাকা বাকি দুজন লোক মারা যায়। রহমানও বেহুশ হওয়ার অ্যাক্টিং করছিল। আর এদিকে সিগন্যাল পেয়ে আসলাম তার ফোর্স নিয়ে সেখানে যায়। রহমান পালানোর জন্য জঙ্গলের মধ্যে দৌড়াছিল। হামজা তার পেছন পেছন দৌড়ায়। তখন রহমানের একটা লোক হামজার ওপরে আক্রমণ করে। হামজা তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেয়। অন্যদিকে আসলাম এসে রহমানকে ইচ্ছে মতো মারতে থাকে। প্রথম দিকে রহমান আসলামের সাথে পেরে উঠছিল না, কিন্তু পরে সে আসলামকে মারতে শুরু করে। তখনই হামজা সেখানে চলে আসে আর রহমানকে মেরে রক্তাক্ত করে দেয়। তখন আসলাম রহমানকে শ্যুট করে, কিন্তু হামজা রহমানকে এভাবে মারতে চাইছিল না। সে রহমানকে বাঁচানোর জন্য তাকে নিয়ে দৌড়ে একটি অটোতে ওঠে। এরপর সে রহমানকে নিয়ে হসপিটালে যায়। হামজা এমন ভাব করে যেন সে রহমানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রহমানকে বাঁচানো যায় না। যখন টিভি চ্যানেলে রহমানের মৃত্যুর নিউজ পাবলিশ করা হয়, তখন অটোওয়ালা বলে হামজা রহমানকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে। হামজা এমনভাবে রহমানকে মারে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। রহমানের মৃত্যুর খবর শুনে ইকবাল, খান্না গ্রুপ এবং বাকি সব ইলিগাল বিজনেসম্যানরা অস্থির হয়ে যায়। কিন্তু এই খবর দেখে সবচেয়ে বেশি খুশি হয় ইন্ডিয়ার ইন্টেলিজেন্সের ডিরেক্টর অজয় সান্যাল, কারণ সেই তো হামজাকে অপারেশন ধুরন্ধরের জন্য পাকিস্তান পাঠিয়েছিল। হামজা আসলে বালুচিস্তান থেকে নয়, ইন্ডিয়া থেকে গিয়েছিল। হামজার আসল নাম হলো জাসকিরাত সিং রাঙ্গি। ISI এর একটা টেরোরিস্ট অ্যাটাকে জাসকিরাত তার পুরো পরিবারকে হারিয়েছিল, তাই এই গ্রুপের ওপর তার অনেক বেশি রাগ ছিল। আর এই গ্রুপটা তাদের অস্ত্র জোগাড় করত লিয়ারির মাফিয়া গ্রুপের কাছ থেকে। এদেরকে ধরার জন্যই অজয় সান্যাল অপারেশন ধুরন্ধর প্ল্যান করে, কিন্তু এই অপারেশনের জন্য এমন একজন মানুষ দরকার ছিল যে আসলেই ধুরন্ধর। এখানে দেখানো হয় জাসকিরাত অনেক বছর জেলে ছিল, তাই অপারেশন ধুরন্ধরের জন্য জাসকিরাতকেই বেছে নেওয়া হয়। জাসকিরাত রহমানকে বাঁচিয়েছিল, তাই সবাই রহমানের জায়গায় জাসকিরাতকে দিতে শুরু করে। আর শেষে সেই ডায়েরিতে দেখানো হয় আরও অনেকের নাম। সেখানে ইকবাল, খান্না গ্রুপের মালিক সহ আরও অনেকের নাম ছিল। আর সবশেষে ছিল এইসব অ্যাটাকের মাস্টারমাইন্ড বড় সাহেবের নাম, যাদের সবাইকে শেষ করায় জাসকিরাতের মিশন। এভাবে তাদের অপারেশন ধুরন্ধর সফল হয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়।